তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আইপিএল 2025-এর মেগা অকশন চলছিল, আর সেই অকশন থেকে কলকাতা অনেক প্লেয়ার কিনেছে। তাছাড়াও কলকাতা যেই 6টা প্লেয়ারকে রিটার্ন করে নিয়েছিল সেই 6টা প্লেয়ারের নাম তো তোমরা সকলেই জানো। আর তাদের ছাড়া মেগা অকশন থেকে কলকাতা যে সকল প্লেয়ারদের কিনেছে তাদের নাম এবং তাদের বর্তমান ফর্ম নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। আর অনেক দিন পরে কেকেআরকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, কলকাতা মেগা অকশনের আগেই যে 6টা প্লেয়ারকে রিটার্ন করেছিল সেই 6টা প্লেয়ারের মধ্যে প্রথম প্লেয়ারটি হচ্ছে রিঙ্কু সিং, দ্বিতীয় প্লেয়ারটি হচ্ছে অ্যান্ড্রে রাসেল, তৃতীয় প্লেয়ারটি সুনীল নারিন, চতুর্থ প্লেয়ারটি হর্ষিত রানা, পঞ্চম প্লেয়ার হচ্ছেন বরুণ চক্রবর্তী এবং ষষ্ঠ প্লেয়ারটি হচ্ছেন রমনদীপ সিং। তো এই 6টা প্লেয়ারকেই কলকাতা আগে থেকে রিটার্ন করে রেখেছিল। তো বুঝতেই পারছো যেই স্কোয়াডের মধ্যে এই 6টা প্লেয়ারের নাম চলে এসছে, তো কলকাতার মোটামুটি স্কোয়াড এই 6টা প্লেয়ার নিয়েই তৈরি হয়ে গিয়েছিল। বাট আরও প্লেয়ারের দরকার ছিল, আর অকশন থেকেও কলকাতা খুবই ভালো ভালো প্লেয়ার তুলে নিয়েছে। তো বন্ধুরা, কলকাতা অনেক প্লেয়ারের পিছনেই গিয়েছিল, শ্রেয়াস আইয়ার, স্টার্ক, তাছাড়াও অনেক প্লেয়ারের পিছনেই গিয়েছিল, বাট তাদেরকে ঠিকঠাক দামে পাচ্ছিল না। কিন্তু তারপরে 23,75,00,000 টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে আরসিবির সঙ্গে লড়াই করে দলে নিয়ে নেয়। আর সত্যি বলতে গেলে সমস্ত কেকেআর ফ্যানরা তো অবাক হয়ে গিয়েছিল। তার মূল কারণটা হচ্ছে 24 কোটি টাকার মতো টাকা দিয়ে ভেঙ্কটেশকে নিচ্ছে কলকাতার, এটা কেমন ডিসিশন? সবাই এই ডিসিশনটা দেখে অবাক হয়ে গিয়েছিল এবং সমালোচনাও হচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, সত্যিকারের কথা বলতে গেলে ভেঙ্কটেশ আইয়ার কিন্তু যথেষ্টই ভালো প্লেয়ার। বড় ম্যাচে তিনি পারফরমেন্স করেছেন কলকাতার হয়ে অনেক দিন ধরেই। বাট এতটা টাকা দিয়ে ভেঙ্কটেশকে কলকাতা নিতে পারে সেটা কিন্তু কেউ কখনো আন্দাজ করেনি। আর এত টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে নেওয়ার জন্য কিন্তু ফিল সল্টও কলকাতার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়। এটা একটা কিন্তু খারাপ বিষয়। তো বন্ধুরা, সত্যিকারের কথা বলতে গেলে আমিও অকশন দেখছিলাম, খুব একটা ভালো লাগছিল না কলকাতার ডিসিশনগুলো দেখে। কিন্তু তারপরে ভেঙ্কি মহেশ্বর দারুণভাবে অকশনে প্লেয়ার তুলতে থাকে। আর বন্ধুরা, শেষ পর্যন্ত এসে কলকাতা কিন্তু যথেষ্ট একটা ভালো স্কোয়াডও তৈরি করে নেয়। আর ভেঙ্কটেশ আইয়ারকে নেওয়ার পরে কলকাতা কুইন্টন ডিকককে নেয়, কিন্তু খুবই অল্প মূল্যে 3,60,00,000 টাকায় কুইন্টন ডিকককে নেয়। তো এটা একটা কিন্তু ভালো প্লেয়ারকে বাই করেছে কলকাতা। এই প্লেয়ারটি যদি চলে যায় তো 100 করবে, আর না চললে তো তোমরা জানোই। আর বন্ধুরা, সত্যিকারের কথা বলতে গেলে ইডেনের পিছে কিন্তু কুইন্টন ডিকক একটা ইফেক্টিভ প্লেয়ার হতে পারে কলকাতার জন্য, যেমন ফিল সল্ট হয়েছিলেন। কারণ বন্ধুরা, ইডেনের মতো পিছে কুইন্টন ডিককের কিন্তু রেকর্ড ভালোই রয়েছে। আর বন্ধুরা, তারপরে গুরবাজকে খুবই অল্প মূল্যে 2 কোটি টাকায় পেয়ে যায় কলকাতা। তো এটা একটা কিন্তু ভালো প্লেয়ার নিয়ে নিয়েছে কলকাতা। এই প্লেয়ারটি যথেষ্ট ভালো ফর্মেও রয়েছে এখন। তারপরে স্টার্কের রিপ্লেসমেন্ট বলার, মানে স্টার্ক তো চলেই গেছে, আর তার জায়গায় নোটসদেরকে নেয় কলকাতা। সেটাতেও একটু অবাক হয়ে গিয়েছিলাম। বাট বাইরের পিচগুলোর জন্য নোটসে একটা ইফেক্টিভ বলার হতে পারে কলকাতার কাছে, তার রেকর্ডও দেখলাম বেশ ভালোই। তো কিছু একটা ভাবনা চিন্তা করেই কলকাতা নোটসদেরকে নিয়েছে। তো বন্ধুরা, 3 কোটি টাকার মধ্যে আঙ্কিশ রঘুবংশীকেও কলকাতা আবারও নিয়ে আসে। এইটাও একটা ভেঙ্কি মহেশ্বরের ভালো মুভ ছিল। তারপরে আর একটা জিনিস সকলকেই অবাক করে দিয়েছে, সেটা হলো বৈভব অরোরাকে মাত্র 1,80,00,000 টাকায় কলকাতা অকশন থেকে তুলে নেয়, যেটা কিন্তু অনেকটাই অবাক করে দিয়েছে সকলকে। কারণ বৈভব অরোরার দামটা কিন্তু অনেকটাই বেশি যাওয়ার কথা ছিল, বাট খুব কম দামেই কলকাতা পেয়ে যায়। আর বন্ধুরা, মায়াঙ্ক মার্কান্ডেকে কিন্তু 30 লাখে কলকাতা নিয়ে নেয়। তো এইটাও কিন্তু একটা কলকাতার ভালো মুভ। মায়াঙ্ক মার্কান্ডে আইপিএলে কিন্তু যথেষ্টই ভালো বোলিং করেন। আর বন্ধুরা, ব্যাকআপ স্পিনার হিসাবে কিন্তু মায়াঙ্ক মার্কান্ডে একটা যথেষ্ট ভালো অপশান হতে পারে কলকাতার কাছে। আর তাছাড়াও অকশনের প্রথম দিন অর্থাৎ 24 তারিখে কলকাতা এই কটা প্লেয়ারই বাই করে। আর 25 তারিখে অর্থাৎ অকশনের দ্বিতীয় দিনে কলকাতা, আর বন্ধুরা দ্বিতীয় দিনের শুরুতে কলকাতা রোবম্যান পাওয়েলকে কেনে মাত্র 1.5 কোটি টাকা দিয়ে, যেটা একটা কলকাতার ভালো চয়েস হতে পারে। কারণ পাওয়েল যথেষ্ট ভালো লেভেলের একটা ফিনিশার, আর রাসেলের ব্যাকআপ হিসেবে পুরোপুরি পারফেক্ট একটা প্লেয়ার, কারণ রাসেলের মতোই তিনিও মারেন। তারপরে কলকাতা আবারও তাদের একটা প্রিয় প্লেয়ার মনীষ পান্ডেকে নিয়ে নেয় মাত্র 75 লক্ষ টাকায়। তো মনীষ পান্ডে কেমন লেভেলের প্লেয়ার সেটা তো আর তোমাদের বলতে লাগবে না, কারণ তার প্রদর্শনী প্রত্যেকবারে আমাদের দেখিয়ে দেয়। বাট কয়েক বছর ধরে তার ফর্মটা ডাউন যাচ্ছে। আশা করি কলকাতায় ভালো প্রদর্শন আগের বারে যেমন করেছিল এইবারেও করবে। তো বন্ধুরা, তারপরে কলকাতা স্পেন্সার জনসনকে কিন্তু কেনে, যেটা একটা ভালো মুভ ছিল ভেঙ্কি মহেশ্বরের। কারণ এই প্লেয়ারটি যথেষ্ট একটা ভালো লেভেলের প্লেয়ার। তোমাদেরকে আগের বারেও ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে কলকাতা তাকে টার্গেট করতে পারে, বাট আগের বারে সম্ভব হয়নি। এইবারে তাকে কলকাতা নিয়ে নিয়েছে মাত্র 2,80,00,000 টাকায়। তো বন্ধুরা, এই প্লেয়ারটিকে কলকাতা নোটসের ব্যাকআপ প্লেয়ার হিসাবে ইউজ করতে পারে।
আর তাছাড়াও নোটসের আগে থেকেও তিনি টিমে চান্সও পেতে পারেন, কারণ তার প্রদর্শন যথেষ্ট ভালো। আর মূল কথাটা হচ্ছে তিনি দ্বিতীয় দিনে এসছেন আর শেষের দিকে এসছেন বলে তার দামটা অনেকটাই কম হয়েছে, বাট প্রথম দিকে এলে কিন্তু তার দামটা অনেকটাই হতো। তারপরে কলকাতার কোনো প্লেয়ার কিনছিল না। তো বন্ধুরা, আমরা বুঝে উঠতে পারছিলাম না কলকাতা কীরকম প্ল্যান করতে চলেছিল, কারণ কোনো প্লেয়ার কিনছিল না। তারপরে বুঝতে পারলাম তারা বসেছিল আনসোল্ড প্লেয়ারদের জন্য, আর সেখান থেকেই তারা একটা দুর্দান্ত লেভেলের প্লেয়ার তুলে নেয়। আর বন্ধুরা, তারা আনসোল্ড প্লেয়ারদের মধ্যে সবার প্রথমে সিসোডিয়াকে 30 লাখে কিনে নেয়। তো তিনি একজন কর্ণাটকের উইকেট কিপার ব্যাটসম্যান, আর তার বয়সও খুব একটা বেশি নয়, মাত্র 25 বছর। তারপরে তারা অনুকূল রয়কে কিনে নেয়, আর যেটা একটা ভালো চয়েস ছিল কলকাতার। তাকে মাত্র 40 লক্ষ টাকা দিয়ে টিমে আবারও সামিল করে নেয় কলকাতা। কিন্তু বন্ধুরা, তারপরে কলকাতা দল আজিঙ্কিয়া রাহানেকে কিনে নেয়। তো বন্ধুরা, এই মুভটাতে একটুখানি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ রাহানেকে হঠাৎ করে কলকাতা কিনলো কেন সেটা ভেবে উঠতে পারছিলাম না। বাট তাদের নিজস্ব একটা ভাবনা চিন্তা রয়েছে, একটা প্ল্যান রয়েছে, সেই জন্যই রাহানেকে নিয়েছে কলকাতা। আর বন্ধুরা, তারপরে কলকাতা মঈন আলীকে কেনে, যেটা কিন্তু কলকাতার একটা ভালো মুভ। মঈন আলী একটা যথেষ্ট ভালো লেভেলের স্পিনার প্লাস ভালো মানের ব্যাটসম্যানও, আর তিনি পুরোপুরি একটা ব্যাকআপ হতে পারবেন সুনীল নারিনের। সবচেয়ে বড় কথা, তার যথেষ্ট এক্সপিরিয়েন্সও রয়েছে। এবারে সবার শেষে কলকাতা কিন্তু সবাইকেই অবাক করে দেয়। একটা দুর্দান্ত প্ল্যানিংয়ের মাধ্যমে কলকাতা মাত্র 75 লক্ষ টাকা দিয়ে উমরান মালিককে কিনে নেয়, যেটা কিন্তু একটা ভালো চয়েস ছিল ভেঙ্কি মহেশ্বরের। কারণ উমরান মালিক একটা ইয়াং প্রতিভা, তার স্পিডও রয়েছে, আর তিনি একটা ভালো চয়েস কলকাতার। আর উমরান মালিককে নেওয়ার বিষয়টা নিয়ে তোমাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম। আর বন্ধুরা, এবার তোমরা বলতে পারো যে উমরান মালিকের লাইন অতটা ভালো নয়, বা তিনি অতটা ভালোভাবে পারফেক্টলি উইকেট নিতে পারেন না। বাট যেহেতু কলকাতাতে ব্র্যাভো এসছে, আর ব্র্যাভোর নেতৃত্বে আফগানিস্তানের প্রদর্শন তো আমরা দেখেইছি যে কেমন লেভেলের বোলিং করছিল আফগানিস্তান টিম। সো আশা রাখা যায় যে উমরান মালিক যথেষ্ট ভালো প্রদর্শন করবে, কারণ ব্র্যাভো আছে, তাকে গাইড করে চেঞ্জ করে দিতেই পারে। তো বন্ধুরা, এইটা কিন্তু একটা কলকাতার ভালো বাই ছিল। তো কলকাতার মূল লক্ষ্য ছিল, যেটা মোটামুটি বোঝা যাচ্ছে বা আমি বুঝতে পেরেছি, যে আগের বছরের যেমন টিম ছিল খানিকটা তেমন টিমই করার। আর কলকাতা সেই মতো অকশানে প্লেয়ারও কিনেছে, কারণ আগের অনেক প্লেয়ারকে কলকাতা ফিরিয়ে নিয়ে চলে এসেছে, প্রায় সকল প্লেয়ারকেই বলতে পারো, কয়েকটা প্লেয়ার ছাড়া। তো নতুন যেই সকল প্লেয়ারকে কিনেছে সেই সকল প্লেয়াররাও তো যথেষ্ট ভালো লেভেলের প্লেয়ার। আর যে কটা প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার, ফিল সল্ট, স্টার্ক, সুয়াস শর্মা, এই সকল প্লেয়ারকে ছেড়ে দিয়েছে। এদের জন্য তো একটুখানি মন খারাপ লাগবেই কলকাতার সমর্থকদের। বাট কলকাতার যেই প্ল্যানিংয়ে নেমেছিল অকশানে, সেই প্ল্যানিংয়েই প্লেয়ার কিনতে পেরেছে। তো এটা একটা ভালো বিষয়। তো দেখার বিষয় হচ্ছে, আবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কি 2025-এর IPL-এর চ্যাম্পিয়ন হতে পারবে? তো তোমরা কি মনে করো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর আজকের ভিডিওটা এতটুকুই।